দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাবো শিরোনামগুলো। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্নার ফাঁসির আদেশ। আসামিদের উপযুক্ত সাজা না হলে ব্যর্থ হবে আদালত, মন্তব্য বিচারকের। ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন। আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছেন, নিশ্চিত হয়েছে আমি মনে করি। মাত্র 5 কর্মদিবসের রায় ঘোষণা অনন্য এক নজির। বিচারিক প্রক্রিয়া শেষে 3 মাসের মধ্যে শাস্তি কার্যকরের আশা। মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে বসবে বিশেষ বেঞ্চ। শিশু রামিসা, আসিয়া, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর। সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু। দেশে বিদ্যুৎ ঘাটতি বা লোডশেডিং নেই দাবি মন্ত্রীর। জ্বালানি সংক্রান্ত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন। লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছেড়ে যায় সেটা লোডশেডিং না। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা হবে। ক্যাম্পাস থেকেই তরুণ উদ্যোক্তা তৈরিতে সিড ফান্ডিং এর ঘোষণা প্রধানমন্ত্রীর। সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর মতিঝিলে দিনে দুপুরে ব্যবসায়ীকে গুলি করে প্রায় 21 লাখ টাকা ছিনতাই। অপরাধীদের শনাক্তে পুলিশের অভিযান। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজেপির টহল অব্যাহত। যে কোনো মূল্যে ঠেকানো হবে পুশিন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক চ্যানেলে চলছে আলোচনা। আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। পরিচালকদের ভোটে বিসিবির নির্বাচিত নতুন সভাপতি তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ 73 ভোট পেয়েছেন সাবেক অধিনায়ক। সহসভাপতির দায়িত্বে ফাহিম সিনহা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। মিরপুরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় দেন। মাত্র 5 কার্যদিবসে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় প্রদান দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে রেকর্ড। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন ভুক্তভোগীর বাবা ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। সহকর্মী রিয়াজ রাহান জানাচ্ছেন বিস্তারিত। যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময় সহায়তা করেছেন, মানসিকভাবে আমাকে সহায়তা দিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই সন্তুষ্টি একজন বাবার, যিনি উচ্ছলতায় ভরা শত আবদারের 8 বছরের নিজের শিশুকন্যার খণ্ড বিখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ দেখেছেন নিজেরই চোখে। রায় ঘোষণার পর তাই এমন প্রতিক্রিয়া। এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকরের মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা, সেটা মিটবে। এর আগে সকাল থেকেই ঢাকা মহানগরের দায়রা জজ এলাকায় নিরাপত্তার কড়াকড়ি, কারণ চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে রবিবার। সকাল 8:30 থেকে 9টার মধ্যে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এর ঘণ্টা 2 পর তোলা হয় এজলাসে। সকাল ঠিক 11টায় মামলার রায় পড়া শুরু করেন বিচারক। প্রায় 150 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপে আসামিদের বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন আদালত। এ সময় প্রধান আসামি সোহেল রানার 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 16 জন সাক্ষীর সাক্ষ্য ও জেরার সারসংক্ষেপ তুলে ধরেন বিচারক, যেখানে উঠে আসে ধর্ষণের পর 8 বছরের একটি শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার বর্ণনা, আর এই পুরো অপকর্ম ঢাকতে কিভাবে সহযোগিতা করে তার স্ত্রী স্বপ্না আক্তার।
এছাড়াও এই ধরনের মামলার ক্ষেত্রে উচ্চ আদালতের বেশ কিছু নির্দেশনাও পড়ে শোনানো হয় জনাকীর্ণ আদালতে। প্রায় 40 মিনিট আসামিদের অপরাধের ফেরিস্তি উপস্থাপনের পর মূল আসামি সোহেল রানার অপরাধ ও তাকে সহযোগিতার দায়ে স্ত্রী স্বপ্না আক্তারের অপরাধ একই বিবেচনায় নিয়ে দুজনকেই মৃত্যুদণ্ড দেন আদালত। এ সময় মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখারও নির্দেশনা দেন আদালত। রায় নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান এই মামলায় স্পেশাল পিপি ও রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে ডাক্তার ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন। আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। যেহেতু এই আসামি আদালতের নিকট 164 ধারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ের পর আসামিদের কড়া নিরাপত্তায় নেওয়া হয় কারাগারে। মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে 5 লাখ ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। 2019 সালে ফেনীর নুসরাত রাফি হত্যা মামলায় 16 জন, 2022 সালে মেজর সিনহার সাথে হত্যা মামলায় 2 জন এবং 2025 সালে মাগুরার আসিয়া খাতুন হত্যা এবং ধর্ষণ মামলায় 1 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। নিম্ন আদালতে এই মামলাগুলো খুব দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়, কিন্তু উচ্চ আদালতে ঝুলে আছে বছরের পর বছর। এবার মিরপুরের রামিসা হত্যায়ও 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এখন দেখার বিষয় কবে নাগাদ এই মৃত্যুদণ্ড চূড়ান্ত পর্যায়ে কার্যকর করা হয়। আইনজীবীরা বলছেন স্পেশাল ট্রাইব্যুনাল অথবা বিশেষ বেঞ্চ গঠন করা যদি না হয় তাহলে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রায় অসম্ভব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। মাত্র 5 কার্যদিবসে রামিসা হত্যা মামলার রায় দেশের বিচারিক ইতিহাসে অনন্য এক নজির। বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন, এই অপরাধীরা সংশোধনযোগ্য নয়। শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তবে 1 বছর আগে আসিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় হলেও এখনও বাস্তবায়ন হয়নি সাজা। এই রায়ের পর এখন প্রশ্ন, কত দ্রুত তা কার্যকর হবে। সহকর্মী মশিউর অনিক জানাচ্ছেন বিস্তারিত। গত বছর 8 বছর বয়সী শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় দেওয়া হয়েছিল মাত্র 14 দিনের মাথায়। যদিও সেই মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি এখনো। এবার আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হয় বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম 5 কার্যদিবসের মধ্যে। প্রশ্ন, যেখানে আসিয়ার হত্যাকারীর সাজা এখনো কার্যকর হয়নি, সেখানে মাত্র 3 মাসের মধ্যে কি রামিসা হত্যার রায় কার্যকর সম্ভব? এমন প্রশ্নের জবাব মিলতে পারে 1 বছর আগের সেই আসিয়া হত্যা মামলার রায়ের দিনটিতে। বিচারক তার পর্যবেক্ষণে দ্রুত বিচার নিশ্চিত, অপরাধীর শাস্তি ও শিশু নির্যাতন রোধে নানা সামাজিক ও আইনি দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। এদিকে রোববার রামিসা হত্যার রায় দিতে গিয়ে বিচারক বলেন, এটি শুধু একটি ফৌজদারি মামলা নয়, বরং সমাজের বিবেক, মানবতা ও আইনের শাসনের প্রতি এক কঠিন পরীক্ষা। পর্যবেক্ষণে আদালত বলেন, অপরাধীদের অপরাধ সংশোধনযোগ্য নয়। শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আর যখন কোনো শিশু যৌন নির্যাতন কিংবা হত্যার মতো জঘন্য অপরাধের শিকার হয়, তখন তা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে আহত করে এবং রাষ্ট্রের বিচার ব্যবস্থাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। সেই বিবেচনায় সাক্ষ্য, আলামত, চিকিৎসা প্রতিবেদন আর মামলার সামগ্রিক পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করেই আদালত রায় দিয়েছে বলে উল্লেখ করা হয়। আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক
ঘটনা হিসাবে শাস্তি হিসাবে পরিগণিত হবে। রামিসা ও আসিয়ার ঘটনায় রায়ের পর্যবেক্ষণ ন্যায় বিচার ও সমাজে অপরাধ বন্ধের একটা দিক নির্দেশনা হলেও তা কতটা বাস্তবায়ন করা সম্ভব? আমি আলহামদুলিল্লাহ 100% খুশি। রামিসার এই রায়ে পরিবার সন্তুষ্ট হলেও রায় বাস্তবায়নে রাষ্ট্র কতটা সময় নেয় সেটাই এখন দেখার বিষয়। প্রতিবার রায় ঘোষণার সময় বিচারকরা কিছু পর্যবেক্ষণ দেন সমাজের এই সমস্ত অপরাধগুলোকে দমন করার প্রেক্ষিতে, কিন্তু সেই সমস্ত অপরাধগুলো শেষ পর্যন্ত দমন করা সম্ভব হয় না। এর পেছনে দায়ী আসলে কি? রাষ্ট্রের বিচারহীনতা নাকি মামলার দীর্ঘসূত্রতা? কিভাবে কোন উপায়ে বন্ধ করা যাবে এই সমস্ত অপরাধগুলো? মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। মাত্র 5 কর্মদিবসে রামিসা হত্যার রায় হওয়ায় সন্তুষ্ট স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। তারা বলেছেন, আসামিদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আইনমন্ত্রী আশা করেছেন, উচ্চ আদালতে দ্রুত শুনানি হলে 3 মাসের মধ্যে রামিসা হত্যার ফাঁসির রায় কার্যকর করা সম্ভব। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এজন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় কেঁদেছে পুরো বাংলাদেশ। দাবি ওঠে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির। এই অবস্থায় পরিবারের সাথে দেখা করে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাস বাস্তবায়নে দ্রুত তদন্ত, চার্জশিট প্রদানের পর বিচার শুরুর 6 কার্যদিবসের মধ্যে মৃত্যুদণ্ডের রায় হল রামিসা হত্যাকাণ্ডের। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। 6 কার্যদিবসের মধ্যে আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই ঘোষিত শাস্তিতে আপাতত সন্তুষ্ট, আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আলোচিত এই মামলায় ফাঁসির রায় কার্যকরে উচ্চ আদালতে দ্রুত শুনানি শুরু হবে বলে আশা করেন 2 মন্ত্রী। বলেন, শুধু রামিসা নয়, উচ্চ আদালতে আসিয়া, মেজর সিনহা, শিশু রাজন ও রাকিব হত্যা মামলার দ্রুত শুনানিতে আশাবাদী সরকার। পেপার বুক যদি 15 দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, তারপরে যদি বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয়, শুনানি যদি 2 সপ্তাহের মধ্যে করি, তারপরে অ্যাপেলের ডিভিশনে যাবে, তো এটা 3 মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে, তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তখন কার্যকর করা আর কোনো সময়ের বিলম্ব হবে না। এদিকে রামিসা, আসিয়া সহ নারী ও শিশু নির্যাতনের মামলার দ্রুত শুনানিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। মাননীয় প্রধান বিচারপতি আমাদের এই যে বিচারের বিষয়টা তো তিনি উল্লেখ করেছেন যে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা, অর্থাৎ শিশু রামিসা, আসিয়া, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে এই মামলা শুনানির জন্য ডেডিকেটেড স্পেশাল টিম তৈরি করছে আমরা। অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতির উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তাই লোডশেডিংও নেই বলে সংসদে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জাতীয় সংসদে এক সদস্যের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন মন্ত্রী। সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্টও উপস্থাপন করা হয় জাতীয় সংসদে, যেখানে আলাদা করে সুপারিশ করেছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। এদিকে ধর্ষণের শিকার রামিসা সহ 4 জনের জন্য সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর শোক প্রস্তাব। ধর্ষণের শিকার হয়ে নিহত রামিসা, ফাহিমা মিম, আমিনা ও তাবাসসুম আক্তারের জন্য সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার। এরই মধ্যে মৃত্যুবরণ করা 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের জন্য গ্রহণ করা হয় শোক প্রস্তাব। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন।
অধিবেশনের শেষে জ্বালানি সংকট সমাধানে করণীয় ঠিক করতে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করিলাম। রিপোর্টে আলাদা করে সুপারিশ করেছে সরকার ও বিরোধী দল। সরকারি দলের 13টি সুপারিশের মধ্যে আছে জ্বালানি তেলের কৌশলগত মজুদ সম্প্রসারণ করে কমপক্ষে 3 মাসের সক্ষমতা বৃদ্ধি করা, আমদানি উৎস বহুমুখীকরণ, জ্বালানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ অটোমেশন করে ডিজিটাল মনিটরিং চালু, অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর আইনগত ব্যবস্থা জোরদার, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো, বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বালানি পণ্য আমদানি, রুফটপে সোলার প্যানেল বাধ্যতামূলক করার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সোলার চলছে কিনা তা তদারকি জোরদার। এছাড়াও সিস্টেম লস কমানোর জন্য পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ। আর বিরোধী সদস্যদের পরামর্শ, রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সমীক্ষা পরিচালনা, সাশ্রয়ী বিবেচনায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যবহার, অফশোর জ্বালানি অনুসন্ধানের মাধ্যমে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ করা, নতুন স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিং অবিলম্বে চালু করা, বড় পরিসরে সৌরবিদ্যুৎ বাস্তবায়ন এবং জ্বালানি সংকটকালে সরকারি দপ্তরে গাড়ির আসন সংখ্যার সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হয়েছে। তবে এর আগে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন দেশে বিদ্যুতের কোনো সংকট নেই, তাই নেই লোডশেডিংও। লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। সেটাকে মেরামত করার জন্য যে সময়টুকু দরকার সেই সময়ের মধ্যে আমরা লোডশেডিং দিতে বাধ্য, বিদ্যুৎই যায় না সেখানে, আবার মেরামত হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। সুতরাং লোডশেডিং হলো বিদ্যুতের যদি আমার ঘাটতি থাকে, বিদ্যুতের বাংলাদেশে এখন কোনো ঘাটতি নাই। কমিটির রিপোর্টে আরো বলা হয় বর্তমান সংকট সফলভাবে মোকাবেলা করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণ জরুরি। লোডশেডিং সেটাই 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আর বাজেট পাশ হবে 30 জুন। সরবরাহ না থাকলে লোডশেডিং হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জীবাশ্ম ও নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বড় ধরনের কর বৈষম্য আছে, ফলে সবুজ প্রযুক্তিকে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের সুফল মিলছে না। উল্টো ব্যাটারিতে সৌর বিদ্যুৎ সংরক্ষণ কঠিন হয়ে পড়ছে, এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষকদের দাবি, বেসরকারি কেন্দ্রের সাথে অসম চুক্তির কারণে সরকারের বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমছে না, সে দায় চাপছে আসলে জনগণের কাঁধে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ভালো অভিজ্ঞতা হয়নি বাংলাদেশের। গোড়া থেকেই এই প্রযুক্তি ব্যয়বহুল, দক্ষতার অভাবে গৃহস্থালী ও শিল্পে সোলার ব্যবহারের খরচ আরও বেড়েছে। বৈষম্য ছিল উন্নয়ন বরাদ্দেও, অর্থাৎ তেল ও গ্যাস ভিত্তিক কেন্দ্রে এডিপির 87% জুটলেও নামকাওয়াস্তে অর্থ পেয়েছে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প। আমদানি বাড়াচ্ছে, সরকারের রাজস্ব বৃদ্ধিতে। রোববার সিপিটির গবেষণায় এসব ইস্যুতে খোলামেলা আলোচনা হয়। গবেষকের অভিযোগ, সৌর প্রযুক্তি ব্যবহারে কর হার 27 থেকে 31% মধ্যে ওঠানামা করে, ব্যাটারিতে তা আরও বেশি। অথচ এলএনজি আমদানি শুল্ক মাত্র 9 ভাগ, গুনতে হয় না ভ্যাটও। গ্যাস কেন্দ্রগুলোতে এলএনজি ব্যবহার হয় না, এলএনজি আমদানি অনেক ব্যয়বহুল না, তারপরও কেন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এত কম সাবসিডি দিতে হয় সরকারকে? তার একটা বড় কারণ হলো ওই যে গ্যাসকে চিপার করে রাখা আছে, এলএনজিকে চিপার করে রাখা। ওই যে কম মূল্যে এলএনজি পাচ্ছে সে ট্যারিফ ডিউটি মাত্র 9.5% হওয়ার জন্য। আসছে বাজেটে সৌর ও বায়ু প্রযুক্তির উপর অগ্রিম কর প্রত্যাহারের দাবি জানায় সিপিডি। বলা হয় প্রাথমিক খরচ না কমলে এই খাতে বড় বিনিয়োগ আসবে না, বাতিল করতে হবে তেল ভিত্তিক কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ। যখন আমি বলছি ইনভেস্টমেন্ট কস্ট, অর্থাৎ আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত হয়েছে, সেটা কিন্তু যখন একটা বিদ্যুৎ কেন্দ্র পার ইউনিট বিদ্যুতের খরচ হিসাব করে সেইটার মধ্যেই চলে আসে। তাহলে ক্যাপাসিটি পেমেন্ট যে সবসময় ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট কস্ট এটা না, তো ওইটা ছাড়াও আসলে ইনভেস্টমেন্ট কস্ট উঠিয়ে আনা সম্ভব। এ সময় সাংবাদিকরা ব্যাটারির দূষণ নিয়ে প্রশ্ন করলে সিপিডি জানায় পরিবেশের প্রভাব মোকাবেলায় রিসাইক্লিং নিয়ে নতুন নীতি করতে হবে। আমরা গ্র্যাজুয়ালি যে আমরা পরিবেশ উন্নয়নের দিকে যাবার জন্য যে প্রযুক্তিগুলো, সেগুলোকে কিন্তু সহজলভ্য করছি না। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকার এমন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শুধু সনদ প্রদান নয়, বরং দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা হবে। জনসংখ্যাকে রূপান্তর করা হবে জনসম্পদে। কর্মমুখী ও কারিগরি কারিকুলামের উপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন দক্ষতা ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। এ সময় ফ্যাসিবাদী শাসকের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,
এবার ঘুরে দাঁড়ানোর পালা। এছাড়া ক্যাম্পাস থেকেই তরুণ উদ্যোক্তা তৈরিতে সিড ফান্ডিংয়ের ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি, যার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য কর্মমুখী ও কারিগরি কারিকুলামের উপর এই প্রশিক্ষণের আয়োজন। এই প্রশিক্ষণের মাধ্যমে স্প্যানিশ, জাপানিজ সহ বেশ কিছু আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন শোষণে শুধু গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেওয়া হয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো। এবার যেসব সাহসী মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে চাইলে আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। এ সময় শিক্ষা খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিভিন্ন পেশা যেমন ঝুঁকিতে পড়েছে, একই সঙ্গে নতুন নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে সরকারের বহুমুখী উদ্যোগের কথা জানান। শিক্ষার্থীদের পরামর্শ দেন তৃতীয় ভাষা শিক্ষার। সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও শিক্ষকদের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রোল মডেল ও সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার পরামর্শ দেন সরকার প্রধান। আমরা সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যা কিনা শুধু সনদ প্রদান করবে না, বরং দেশে দক্ষ মানব সম্পদও সৃষ্টি করবে। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গাছের চারা উপহার দেওয়া হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি রোধে দুদক ও আইনি সংস্কারে সরকার পিছু হটেছে বলে দাবি করেছে টিআইবি। 3টি অধ্যাদেশে বিলুপ্তির মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে পিছু হটছে সরকার। দুপুরে টিআইবির এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি জানিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও গুম ইস্যুতে সরকার পিছু হটছে। মন্তব্য করেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়লেও সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতা অভিযোগ করে টিআইবি। সাইবার সুরক্ষা আইন সহ কয়েকটি আইনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। অথচ দুদক সংস্কার কমিশনের সুপারিশের সাথে একমত হয়েছিল বিএনপি সহ সকল দল। দিন দুপুরে একজনকে গুলি করে $17,000 বা 21 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারীরা। রবিবার দুপুরে শাপলা চত্বর এলাকায় 4টি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা পথরোধ করে। হাতে ও পায়ে 2টি গুলি করে পালিয়ে যায় তারা। অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সবাই তাকায় রয়েছে দিকে, মানে ওই পাশে যদি ওই দিকে ক্যামেরা থাকে ওটা দেখতে হবে। ব্যস্ত কর্মদিবসে রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল। বেলা 3টার দিকে শাপলা চত্বরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন লোকমান হোসেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হঠাৎই তাকে ঘিরে ফেলে 4টি মোটরসাইকেল। হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে মোটরসাইকেল আরোহীরা। চলে ধস্তাধস্তি। এক পর্যায়ে লোকমানের হাত ও পায়ে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ধস্তাধস্তিতে ব্যাগ থেকে পড়ে যাওয়া ডলার কুড়িয়ে নিয়েছেন অনেকেই। মানুষ জড়ো হয়ে গেছে, গিয়ে ওখানে টাকা লয়ে গেছে। আমরা 2টা গুলি শব্দ পাইছি, 2টা খুশাও পাইছি এই জায়গা। স্যারেরা এসে পরে খুশাগুলো নিচ্ছে। পুলিশ অফিসার আসছিল, সার্জেন্ট আসছিল, সার্জেন্ট স্যার ওইদিকে নিয়ে গেল ভিকটিমকে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ ও সিটিটিসি কর্মকর্তারা। আশপাশের ভবন থেকে সংগ্রহ করা হয় সিসিটিভি ফুটেজ। আহত লোকমানকে উদ্ধার করে নেওয়া হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কামুক্ত। পুলিশ বলছে লোকমান একজন ব্যবসায়ী। তার কাছে থাকা $17,000 যা প্রায় 21 লাখ টাকা ছিনতাই হয়েছে। তার বৈদেশিক মুদ্রার উৎস ও অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ। ওনার কাছে কিছু ডলার ছিল, এটা আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো বা $17,000। তো উনি যখন এখানে এসেছিলেন কতিপয় দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে তার ডলারটা ছিনিয়ে নিয়েছেন এবং তার হাতে এবং পায়ে গুলি করেছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই যে বা যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে পারবে। পুলিশ জানায় ঘটনার পর ছিনতাইকারীরা দ্রুত পল্টন এলাকার দিকে পালিয়ে যায়। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বিজিবির কঠোর অবস্থানের কারণে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফের অব্যাহত পুশিং চেষ্টা ব্যর্থ হয়েছে। গত কয়েকদিন ধরেই পঞ্চগড়, ঠাকুরগাঁও, মেহেরপুর, লালমনিরহাট, সুনামগঞ্জ দিয়ে দফায় দফায় পুশিংয়ের অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির সাথে রাতভর পাহারা দিচ্ছে স্থানীয়রাও। বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার জন্য 2 রাত ধরে এই 10 নারী পুরুষকে জড়ো করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর তাদেরকে পাঠানো হয় পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায়। তবে পরিচয় নিশ্চিত না হওয়ায় তাদেরকে গ্রহণ করেনি বিজিবি। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের পাশাপাশি রাতভর পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। পরবর্তীতে কয়েক দফা পুশিংয়ের চেষ্টা করলে বিএসএফ এর মুখোমুখি অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও। এই পুশিং তো আমরা মেনে নিচ্ছি না। এরা অন্যায় অত্যাচার হিসেবে আমাদের বাংলাদেশের মানুষ অবৈধ হিসাবে ঢুকাই দিচ্ছে। এটা সমাধান হয় না, প্রায় 3 দিন থেকে এখানে অবস্থান করে আছি। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়েও পুশিনের অপচেষ্টা চালায় বিএসএফ। 11 জনকে জড়ো করার পর গেল 34 ঘন্টা ধরে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির দৃঢ়তায় ব্যর্থ হয় তারা। দুদেশের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে শূন্যরেখায় অবস্থান করছে ওই 11 জন। ওই ইটভাটায় কাজ করতাম, ওই সরকার ওই ঘোষণা দিয়েছে যে তোমাকে জন্য বর্ডার খুলে দিছি, তোমরা ওইখানে চলে যাও, তোমাকে ওখানে পার করে দিয়ে হবে। স্থানীয় জনসাধারণ এবং বিজিবি আমরা বদ্ধপরিকর যে কোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করার জন্য। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়েও পুশিনের আরেকটি অপচেষ্টা ব্যর্থ হয়। স্থানীয়রা জানায় শনিবার গভীর রাতে পানবাড়ি ও কলসিরমুখ সীমান্তের বিপরীতে ভারতীয় ভূখণ্ডে 14 জন নারী পুরুষকে জড়ো করে বিএসএফ। পরে কাঁটাতারের গেট দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে তারা। মেহেরপুরের তেঁতুলবাড়িয়ায় সীমান্তে ভারতীয় বিএসএফ এর ঠেলে দেয়া 6 জনকে ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা বিজিবি ও স্থানীয়দের। গত রাতে তাদেরকে সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এ বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি। এর আগে তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে দেয়া 6 জনকে প্রতিরোধ করে বিজিবি। ইন্ডিয়া থেকে সংবাদ পাই যে লোক পুশিং করবে, আমরা বিজিবি আমরা সবাই মিলে বাধা দিছি। সীমান্ত সুরক্ষায় আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়েও অনুপ্রবেশ ঠেকাতে মাইকিং করছে বিজিবি। টর্চ, লাঠি হাতে বিজিবির সাথে অবস্থান করেন স্থানীয়রাও। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সীমান্ত দিয়ে কোনোভাবেই পুশিং করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন সীমান্তের সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পুশিং ঠেকাতে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অভিযান চলমান প্রক্রিয়া। অভিযান বিষয়ে এখনই কিছু বলা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষায় মাদকসহ কিছু আইন পরিবর্তন করতে হবে। ভালো কাজের জন্য পুলিশকে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনা হবে, আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিংয়ের অবৈধ পুশিংয়ের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে।
আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দেওয়ার সময় 48 ঘন্টা বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিকেলে অধিদপ্তর জানিয়েছে আজ জমা দেওয়ার কথা থাকলেও 9 জুন বিকেল 5টা পর্যন্ত কারণ দর্শানোর সময় বাড়ানো হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির জানিয়েছেন, শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে 80 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সকালে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এই রিট করেন ইউনুস আলী আকন্দ। রিটে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানিয়েছেন তিনি। কাল রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন এই আইনজীবী। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কোনো ধরনের তারল্য সংকট নেই, আমানতকারীদের টাকা সুরক্ষিত আছে। গ্রাহকদের আশ্বস্ত করে এমন বার্তা দিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন। আশা প্রকাশ করেছেন চলতি সমস্যা সমাধানে এগিয়ে আসবে বাংলাদেশ ব্যাংক। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ইসলামী ব্যাংকের নিজস্ব আর্থিক ভিত্তিও মজবুত, তারল্য সংকট অতটা নাই আমাদের। পাশাপাশি হলো আপনারা জানবেন যে বাংলাদেশ ব্যাংকও সবসময় আমাদের পাশে আছে, আগেও ছিল, ভবিষ্যতেও তারা থাকবে, তারা প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং গ্রাহকের আতঙ্কিত হওয়ার কোনো কারণে তাদের টাকা সুরক্ষিত আছে, তারা যখন খুশি তাদের টাকা উঠাইতে পারবে। ব্যাংকিং খাত মেরামত এবং সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার কমিশন গঠন করবে সরকার। ব্যাংকিং খাতের সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেছেন, ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের বিনিয়োগকারীরা একই চক্রের টার্গেট। অতীতে পরিসংখ্যান কারসাজি করে অর্থনীতির তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যাংক। অনিয়ম, জালিয়াতি, খেলাপি ঋণ, তারল্য সংকট আর বিনিয়োগকারীদের আস্থাহীনতাই সেই ব্যাংকিং খাত এখন নানামুখী চ্যালেঞ্জে। 2009 সালে খেলাপি ঋণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 6 লাখ কোটিতে। লুটপাটের শিকার বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখন গ্রাহকের আমানতও ফেরত দিতে পারছে না। ইয়ারএফ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, গণমাধ্যমের প্রতিবেদনে ব্যাংকের অনিয়ম ও লুটপাটের চিত্র তুলে ধরা হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। উল্টো আইন সংশোধন করে দেয়া হয়েছে নানা সুবিধা। আমাদের যে রেগুলেটরি অথরিটি যারা ছিলেন তারা সেই সময়ে সঠিক দায়িত্বটা পালন করেননি। নীতির কোনো অভাব নাই আর কি। সবচেয়ে বড় সমস্যাটা হলো এনফোর্সমেন্ট। তার বাংলাদেশ ব্যাংক কি সুপারভিশন করেনি? করছে। কোথায় গেছে রিপোর্টগুলো? সুশাসন নিশ্চিত করা গেছে। সেই ব্যাংকগুলো ধীরে ধীরে নিজেদের অবস্থানটাকে শক্ত করতে পেরেছে। সেমিনারে বক্তারা বলেন, আমানতকারীদের আস্থা ফেরাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। জোর দিতে হবে সুশাসন প্রতিষ্ঠায়। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় আর কোনো অনিয়ম হবে না বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর নুরুন নাহার। ভবিষ্যতে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সের মাধ্যমে কোনো অনিয়ম হওয়ার সম্ভাবনা নেই। আর বাংলাদেশ ব্যাংকের যে রুলস রেগুলেশনসগুলো আছে, এগুলো সঠিকভাবে যদি ব্যাংকগুলো পরিপালন করে তাহলে আসলে সমস্যা পড়ার কথা না। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, অতীতে ভুল পরিসংখ্যান দিয়ে অর্থনীতির তথ্য বিকৃত করা হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থায় সুশাসন না থাকলে গণমাধ্যম একা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। এ খাতের পুনর্গঠন নিয়েও কথা বলেন তিনি। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের মধ্যে একটা স্টেট সিস্টেমকে রিপেয়ারিং এর স্পিরিট কাজ করছে। ব্যাংকিং খাতের মধ্যে এরকম ক্ষেত্রে আমাদের সংস্কার, আমাদের পরিবর্তন, আমাদের মেরামত ইত্যাদি চিন্তাগুলিকে আমরা কমিশনের মধ্যে আনবই। কারণ এটা ছাড়া কিভাবে করবো? এটা ছাড়া তো করার কোনো পথ নাই। তথ্যমন্ত্রী বলেন, সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে, তবে তথ্য প্রকাশের আগে তার বিশ্বস্ততা ও বস্তুনিষ্ঠতাও নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। আমানতকারীদের টাকা টার্গেট করে যারা, তারাই কিন্তু আবার বিনিয়োগকারীদের টাকা টার্গেট করে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 5 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের কবলে চট্টগ্রাম কাস্টমস হাউস। বিদ্যুৎ না থাকায় অনলাইন ভিত্তিক কাস্টমস সিস্টেমের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে রাজস্ব আদায় এবং পণ্য খালাস কার্যক্রমেও প্রভাব পড়েছে। বিকেল 5টার পর বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জেনারেটরের পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। পূর্ণ মেয়াদে বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল। এর আগে সর্বোচ্চ 73 ভোটে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন সাবেক এই অধিনায়ক।
এনএসসির 2 জন সহ 25 জন পরিচালক এখন নতুন এই বোর্ডে। সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা। বেশ কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় আমেজ আর উত্তাপ কিছুটা কমই ছিল বিসিবি নির্বাচনে। 42টি পোস্টাল ব্যালটের পর বাকিরা সশরীরে উপস্থিত হন ভোট দিতে। রোববার সকাল 10টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ক্লাব ক্যাটাগরি থেকে নিজের ভোট দেন তামিম ইকবাল। এরপর বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিকেল 5:30টার পর আসে ঘোষণা, যেখানে সর্বোচ্চ 73 ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হয়েছেন তামিম ইকবাল। সাইদ ইব্রাহিম ও ইসরাফিল খসরু পান সমান 72 ভোট। মাসুদুজ্জামান 70 ও তরুণ ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক পান 68 ভোট। কাছাকাছি ভোটে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা, শাহনিয়ান তানিম, সাকিব আহমেদ সালাম, আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু ও ডাক্তার সরকার মাহবুব শামীম। জেলা বিভাগ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 7 জন। খুলনা ও বরিশালে হয়েছে ভোট, যেখানে বরিশালে মিজানুর রহমান জয়ী 5 ভোটে। খুলনার 2 প্রার্থী পেয়েছেন 10টি করে ভোট। আর ক্যাটাগরি 3 থেকে আগেই নির্বাচিত সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত 2 জন হলেন শেখ মোহাম্মদ রুহুল আমিন ও সরফরাজ আহমেদ। সব মিলে 25 জন পরিচালক বিসিবির নতুন বোর্ডে। প্রত্যাশিত ফলের পর গণমাধ্যমের সামনে আসেন নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল। অনেক প্রশ্ন ওঠা বাপের দোয়া ক্রিকেট বোর্ডকে বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়াতে আনার কথা জানান সাবেক এই অধিনায়ক। অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি ভবিষ্যতে। গেল 1.5 বছরে বিসিবির যে ইমেজ নষ্ট হয়েছে তা ফিরিয়ে এনে ক্রিকেটের স্বার্থে সেরাটা দেয়াই লক্ষ্য জানালেন তামিম ইকবাল। আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। এটা আপনাদের সবার সাপোর্টটা আমার দরকার হবে। আমরা একসাথে মিলে এই যে বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে। তার মানে এটা না যে যদি কোনো ভুল হয় আমাদের ওটা নিয়ে আপনারা আলোচনা করবেন না। আপনারা অবশ্যই আলোচনা করবেন, আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, এটা আপনাদের রাইট। আর হয়তো বা আপনাদের এই ক্রিটিসিজমের দেখে, যেটা সঠিক ক্রিটিসিজম, ওটা দেখে হয়তো বা আমরা ওই জায়গায় কাজ করে জিনিসটাকে ভালো করতে পারবো। জানা গেছে 9 জুন বোর্ড মিটিংয়ে নবনির্বাচিত পরিচালকদের দায়িত্ব বন্টন করা হবে বিসিবির সভায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।